মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনার সাথে আজকে যে সুনির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাই, যে মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যদের বাংলাদেশের চট্টগ্রামে আগমন, সেটি নিয়ে অনেক গুঞ্জন, আলোচনা, আশঙ্কা জন্ম দিয়েছে। অনেক কিছু বলা বলি হচ্ছে আর কি এটিতে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটা জানা যাচ্ছে যে 10ই সেপ্টেম্বর বাংলাদেশে চট্টগ্রামে আসছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা, এবং সেখানে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল এই যৌথ মহড়া সম্পন্ন হচ্ছে 18 তারিখে, যেটি শেষ হয়েছে। আহ, 3টি C-130J সুপার হারকিউলিস বিমানে করে তারা চট্টগ্রামে এসেছেন, এই খবরটা, এরকম খবর আমরা পাচ্ছি। এই যেটি বলছিলাম যে অনেক গুজব, গুঞ্জন, আশঙ্কা, আলোচনা চলছে এটি নিয়ে। আপনার কাছ থেকে আসলে, যেহেতু আপনি নিরাপত্তা বিশ্লেষক, বিশেষ করে এই খবরগুলোর প্রতি আপনার দৃষ্টি রাখেন আপনি, এবং আপনি চট্টগ্রামে আছেনও বটে, আপনি একটু যদি বলেন যে আসলে কি ঘটলো, আসলে অস্বাভাবিক কিছু ঘটলো কি যা আমাদের জানার বাইরে? ধন্যবাদ। আসলে আমার ছবি কি ঠিকঠাক মতো হ্যাঁ, জি আসছে জি, আমার তো? আপনাকে আমরা ঠিক দেখতে পাচ্ছি। ঠিক। আহ, আমি আসলে আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছেন ওনাদের জন্য সামান্য একটা প্রিলোড আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে বর্তমান বিশ্ব তার নানা সংঘাত, ভূ রাজনীতি, ভূ প্রেক্ষাপট, ভূ অর্থনীতি এগুলো মিলিয়ে আমার কাছে চারটি ভর কেন্দ্র অর্থাৎ চারটি সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে বিভক্ত হয়ে আছে বলে মনে হচ্ছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, সেখানে ভেনেজুয়েলাকে ঘিরে আপনার সেটা হচ্ছে। তারপরে ইউক্রেনকে ঘিরে ইউরোপ, সেখানে একটা শক্তির রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা একটা শক্তির ভরকেন্দ্র, সেখানে সংঘাতের ভরকেন্দ্র সৃষ্টি হয়েছে পৃথিবীতে। আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্য, যেখানে ইসরায়েলের বেপরোয়া আচরণ এবং সেখানে তার আপনার অনেকটা সম্প্রসারণবাদী মনোভাব এবং বিশ্ব সমস্ত নীতি কৌশল যা আছে মানবাধিকার সবগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভুলান্বিত করে তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, গণতন্ত্র চালিয়ে যাচ্ছে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমাদের এই অঞ্চল, যেটাকে নিয়ে আমরা আজকে হয়তো সেটা হচ্ছে বাংলাদেশ। এখানে চাইলেও বা না চাইলেও একটা ভর কেন্দ্রের অনেকটা কেন্দ্রস্থলের দিকে চলে আসছে। সেটা হচ্ছে যেমন আমাদের এখানে আপনার আমাদের এই যে পার্শ্ববর্তী সন্নিহিত অঞ্চল মিয়ানমারের পশ্চিমাঞ্চল, সেখানে চীনের ডিপসি পোর্ট, চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর, একই সাথে আপনার চীনের আবার কোকো আইল্যান্ডে ভারতের একেবারেই যেটা বলে ঘাড়ের উপর গিয়ে হুম। নিঃশ্বাস ফেলছে। কোকো আইল্যান্ডে গিয়ে তারা তাদের নৌ ঘাঁটি, বিমান ঘাঁটি করছে। একই সাথে আবার ইন্দো প্যাসিফিককে ঘিরে, যেখানে ভারত, আহ, আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া মিলে কোয়াড করেছে চীনের আগে বিরুদ্ধে গিয়ে একটা গাঢ় বন্ধন যেটাকে বলে সেটা তারা করেছে কোয়াড নাম দিয়ে। সেখানে আবার চীন সেটাকে আরো কিছুটা গিয়ে সামোয়াতে গিয়ে দ্বীপপুঞ্জে গিয়ে তাদের সামরিক অবস্থান জানান দিয়েছে। এবং সেখানে আপনার মালাক্কা থেকে চীনকে দক্ষিণ চীন সাগরে ব্লকেড করে, অনেকটা হেস্তনেস্ত করে সেখান থেকে তাকে পশ্চিমাঞ্চলের দিকে আসতে বাধ্য করে। একই সাথে অতি সম্প্রতি একেবারেই গত পরশুদিনে হয়ে গেছে দোহা সম্মেলনের পর পরেই একটা নতুন জিনিস আমরা হয়তো আমাদের আলোচনার প্রেক্ষাপটে এগুলো আসবে। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে একটি দেশ আক্রান্ত হলে অপর দেশও আক্রান্ত হয়েছে, এরকম ধরে নেওয়া। এই যখন পৃথিবীর বিভিন্ন আম, যেটা সংঘাত প্রবণতা থেকে অর্থনৈতিক নিজেদের মধ্যে এক ধরনের আপনার যার যার প্রভুত্ব প্রতিষ্ঠা করার বা যার যার প্রভাব বিস্তার করার, এই সমস্ত কিছুকে নিয়েই এই পৃথিবীর ভরকেন্দ্রগুলি এখন সংঘাতের ভরকেন্দ্র এগুলো সৃষ্টি হচ্ছে। তা আমাদের এখানে যেটা হয়েছে তো সম্প্রতি, সেটা হচ্ছে কিছুটা এখানে অতি একেবারেই রয়টার্স এর একটা রিপোর্ট আমি কয়েকদিন আগেই দেখেছি। সেটা তারা বলেছে এখন বর্তমানে যে চীন এবং আহ, যেটা চীন আহ, আপনার সাংহাই কোঅপারেটিভ সরি কোঅপারেশন কাউন্সিলের মাধ্যমে যেটা দেখিয়েছে, জানান দিয়েছে বিশ্বকে, এবং চীনের সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভকরণের যে অনুষ্ঠান করেছে, সেখানে বিশ্বকে যে শক্তির
মহড়া প্রদর্শন করেছে, সেখান থেকে আমেরিকানরা একটা বার্তা পেয়েছে যে পৃথিবীর বিভিন্ন যে নৌবন্দর বা সমুদ্র বন্দর যেগুলো আছে, বিশেষ সমুদ্র বন্দর কথা বলা হয়েছে, সেখানে তাদের অনেকগুলো দুর্বলতা তারা তাদের কৌশল করে তারা বের করেছে। এবং তারা বলছে যে চীনের যে প্রভাব, সেটাকে যদি কাটেল করতে হয় বা সেটাকে কন্টেইন করতে হবে, ধরে রাখতে হবে, বা সেটাকে যদি আপনার একটা নির্দিষ্ট আহ, আপনার গণ্ডির মধ্যে আবদ্ধ করতে হয়, তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সমুদ্র বন্দরগুলো আছে সেদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে নজর তাহলে দিতে হবে। চীনের প্রভাব মোকাবেলায় কি এই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের, সেটি একটু জানতে চাই। এবং আমি যে হ্যাঁ, প্রশ্নটিতে গিয়েছিলাম সেটি একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই যে আপনি এই ঘটনা, যেটি আসলে তাদের যে আগমন, তাদের যৌথ সামরিক মহড়া, এর মধ্যে অস্বাভাবিক কিছু আপনি দেখেন কিনা। এটা হচ্ছে অস্বাভাবিক স্বাভাবিক দুটা দিক আছে। স্বাভাবিক দিক হচ্ছে এই যে যে কথা বলছি, ক্যাসিসি বলে একটা আছে যারা ঝুঁকি নির্ণয় করে, ঝুঁকি সম্বন্ধে অবহিত করে। তার যে প্রতিষ্ঠাতা ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট পুলি। আর রবার্ট পুলি যেটা বলেছেন, একেবারে অতি সম্প্রতি রয়টার্স এর এটা রিপোর্টটা বেরিয়েছে। সেটা সিঙ্গাপুর ভিত্তিক এই থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলেছে যে চীন পৃথিবীর এখন 72টার মতো সমুদ্র বন্দরে তাদের প্রভাব বিস্তার করেছে। যদি একটা তাদের মধ্যে যে ট্রেড ওয়ার সম্ভাব্য, যে যেটা হতে পারে বাণিজ্য যুদ্ধ, বা সেটাকে ঘিরে সত্যি সত্যি যদি কোনো ধরনের যুদ্ধ, বা তাইওয়ানকে ঘিরে যে যুদ্ধে যদি জড়ায়, বা ভেনিজুয়েলাকে, আমি এই জন্য ভর কেন্দ্রগুলোর কথা বললাম, ভেনিজুয়েলাকে ঘিরে সেখানেও চীন জানান দিয়েছে তাদের অবস্থা, সেগুলোতে ভেনিজুয়েলার বন্দরকে অবরোধ করা, তারপরে এখানে আমাদের এদিকে বন্দর, আমি তো বললামই যে একটু আগেই আপনার ইয়ের থেকে সরে আসা, তাদেরকে মালাক্কার দিক থেকে সরে, তারপরও সে বলছে, ক্যাসিসি বলছে, রবার্ট লুই বলছে যে এখানে 72টা বন্দরের মতো বন্দরে, পৃথিবীর বন্দরে চীন তার প্রভাব বিস্তার করেছে। যুদ্ধে সেখানে আমেরিকানদের যে সামরিক বাহিনীর জন্য যে রসদ যোগান দিতে হবে, সেই রসদ যোগান যদি দিতে হয়, তখন কিন্তু আমেরিকা ভীষণ একটা বেকায়দায় পড়ে যাবে, তার সৈন্যবাহিনীর রসদ সরবরাহ করতে পারবে না। কারণ চীন এখানে তার প্রভুত্ব ধরে রাখবে এবং সে এই বন্দরগুলিতে তারা এক ধরনের প্রভাব বিস্তার করে আমেরিকার জন্য একটা সমূহ বিপদের সৃষ্টি করে। এবার আমি আপনার এখানে আসি। স্বাভাবিক হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করে রাখে যে এই দক্ষিণ পূর্ব অঞ্চলে, এশিয়ায় চট্টগ্রাম বন্দর হচ্ছে, এটাকে আমরা বলি একসময় বহুদিন থেকে, এটাকে গ্র্যান্ড পোর্ট গ্র্যান্ডেও বলেছে পর্তুগিজরা, আরবরাও বলেছে, বা ইভেন কি চৈনিকরা এক সময় বলেছে ইটস এ মিরাকেল, ইটস ফ্রম সি অ্যান্ড দা ওয়াটার অ্যান্ড দা মিস্ট, বলা হয়েছে চট্টগ্রাম থেকে উঠে আসছে একটা প্রকৃতির এই বঙ্গোপসাগরকে ঘিরে, বা তাকে আবার গিয়ে ইন্ডিয়ান ওশানের সাথে লিঙ্ক করা, এগুলোর মধ্যে তার একটা বৈচিত্র্য আছে। একই সাথে আরেকটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা নতুন বন্দর হচ্ছে। হ্যাঁ, এটা সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রামের অদূরে, তো মাথার বাড়ি, সেই বন্দরটার প্রতিও আমেরিকানদের এখানে একটা, যেটা যেহেতু এটা জাপানিজরা করছে, হয়তো আমাদের অনেক আলোচকরা এগুলো আলোচনায় আনতে চাচ্ছেন না বা পাচ্ছেন না। সেটা মাতার বাড়িকে ঘিরে কিন্তু আমেরিকানদের যথেষ্ট আনাগোনা সেখানে জি, আছে। আপনি আমাকে একটু সুনির্দিষ্টভাবে বলবেন মেজরিনদা, যে আসলে কি তাহলে চীনের প্রভাব মোকাবেলার কারণেই আমাদের মানে বাংলাদেশের চট্টগ্রামের সমুদ্র ঘাঁটি বা সেটি ব্যবহারের কোনো একটা মানে চেষ্টা, আপনি বলছিলেন চীন আসলে 72টির মতো দেশে এরকম তারা প্রভাব বিস্তার করছে সমুদ্র বন্দরগুলোতে, সেটির কি কোনো প্রচেষ্টা? ডেফিনেটলি সেই কথাটাই আমি বলছিলাম, আচ্ছা। তারা এই সমুদ্র বন্দর যেখানে যেখানে আছে, যেমন আমাদের চট্টগ্রাম বন্দর যেমন আছে, একই সাথে আপনি দেখবেন এদের এক্সারসাইজটা কিন্তু চট্টগ্রাম বন্দর নিয়ে কক্সবাজার পর্যন্ত, তো মাতারবাড়ি পরে মধ্যখানে মাগনাবা বলে একটা দ্বীপ আছে, যেখানে আমাদের আপনার সাবমেরিন ঘাঁটি আছে। তো এই অঞ্চলটাই ঘিরেই তাদের কিন্তু যত যেগুলো অ্যাক্টিভিটিস, আচ্ছা, তিনটা এই তো যে সিরিয়াল চীনের যেটা, প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সমুদ্র বন্দরকে আসলে কোনো রকম ব্যবহার করে, সেটি কি আমাদের জন্য সুখকর কোনো ব্যাপার, ভালো ব্যাপার? সেটা সেটা পৃথিবীতে কোনটা এখনো পর্যন্ত, আপনি যেমন ধরেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের কে একেবারে ধরতে গেলে তাদের নিজের বন্দরে ব্যবহার করে। পেনাং বন্দরে তাদের অবস্থান আছে, আপনার জাপানের আপনার যেখানে হোক্কাইডো বা ইয়াতে জাপানের যে বন্দর, সেটা ওসাকা, সেখানে, তারপরে এদিকে অনেকগুলো বন্দর আছে তারা যেগুলিতে তাদের অবাধ বিচারক আছে। তো এখানে যদি আপনার এখন যে পরিস্থিতি যাচ্ছে, বিশেষ করে
মিয়ানমার এবং সেখানে আহ, তাকে ভিত্তি করে, বিশেষ করে মিয়ানমারকে ভিত্তি করে তো আপনার চকরিও ডিপ সি পোর্ট, চায়না, সেটার সাথে চট্টগ্রামের একটা সন্নিহিত অঞ্চল, এদের দুইটা একইভাবে লিঙ্ক আপ, কিন্তু দুটাই বঙ্গোপসাগরকে ঘিরে করছে। একই সাথে ধরেন আবার একটা জিনিস কথা উঠেছে, আমি এটাও হয়তো আলোচনায় আনবো। এই কয়েকদিনে আজকে তো শেষ হলো ওই তাদের এক্সারসাইজ সি অ্যাঞ্জেল শেষ হলো চট্টগ্রামে। বাট এই এক্সারসাইজকে মিলে এটা আমি আমার এক ধরনের মনোবেদনা আছে। ভারতীয় বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে যেরকম বাংলাদেশকে নিয়ে, এক্সারসাইজকে নিয়ে, এমন কেউ কেউ এটাও বলছেন যারা খুব সুনামধারী, আমি নামগুলি বলতে চাচ্ছি না, তাদের অনেকের প্রতি আমার শ্রদ্ধা আছে, তারা আলোচনা করেন, তারা ভূ রাজনীতি বুঝেন, ভূ অর্থনীতি বুঝেন, ভূ কৌশল বুঝেন, কিন্তু যেভাবে বাংলাদেশের সার্বভৌম নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্যের কথাবার্তা বলছেন, সেটা কিন্তু এক ধরনের এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের, চীন হোক সেটা না হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী এক ধরনের মহড়া করতে পারে, এটা পৃথিবীর দেশে দেশে মহড়া। কিন্তু সেই মহড়াকে ভিত্তি করে আপনি যখন একেবারে একটা দেশের উপরে একেবারে অনাহুত, যেমন আমি নাম ধরে বলি, বিনা সিকরির মতো অ্যাম্বাসাডার ছিলেন, বাংলাদেশকে জানেন। তারপরে ধরেন আপনার প্রফেসর, উনাকে আমার অত্যন্ত চেলানি, আমি শ্রদ্ধা করি ওনার বক্তব্য শুনি। একই সাথে ওয়েরের করণ তাপা, ওনারা যেভাবে বক্তব্য রাখছেন, মনে হচ্ছে বাংলাদেশ পুরোপুরি এখন বাংলাদেশ আর নাই, এটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো দখল করে ফেলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারায় সব করবে, এটা একটা এক্সারসাইজ কে ধরে ধরেন 120 জন মানুষ যদি 120 জনে তারা মানে ভারতের আমি যে দৃষ্টিভঙ্গি সেটি কোনোভাবেই আপনার কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে না। একেবারে কিন্তু আপনি একদমই আপনি বলছিলেন যে বাংলাদেশকে ব্যবহার করার যে একটা ব্যাপার যুক্তরাষ্ট্রের, বাংলাদেশ এটি কেন দিচ্ছে, মানে চীনের প্রভাব মোকাবেলায় এই এই যুক্তরাষ্ট্রকে এই বিষয়টা কেন দিচ্ছে, আমাদের স্বার্থটা কি? না, সেটা হয়তো বাংলাদেশের সাথে তাদের সেরকম কোনো কোনো ধরনের, এটা তো ব্যবহার করতে দেওয়ার কথা, এখন তো জয়েন্ট এক্সারসাইজ, এটা তো সত্যিকারের যুদ্ধে ব্যবহার করতে দিবে কিনা সেটা তো কোনো চুক্তি বাংলাদেশের সাথে ডিফেন্স প্যাক্ট হয়েছে এটা আমি জানি না। ডিফেন্স প্যাক্ট না হওয়া পর্যন্ত অন্য দ্বিতীয় একটা, আমরা দুই পক্ষের যৌথ মহড়া মনে রাখতে হবে, এটা হচ্ছে যৌথ মহড়া, এটা অন্য কোনো দেশকে টার্গেট করে এখনো পর্যন্ত বলা যাবে না। এমনও হতে পারে যে বাংলাদেশ বলবে যে না, আমার বন্দর কাউকে আমি দিব না, যেমন বাংলাদেশকে আপনার ইন্দো প্যাসিফিক প্যাক্টে ঢুকানোর জন্য, ইভেন কি এই যে চারটা দেশের কথা বললাম, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, সেখানে বাংলাদেশের উপর এক সময় প্রচন্ড প্রেশার ছিল এই যে ইন্দো প্যাসিফিকে জয়েন করার জন্য। আমেরিকানদের থেকে প্রেশার ছিল, ভারতের পক্ষ থেকে প্রেশার ছিল, বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন নীতি নিয়ে চলেছে, স্বতন্ত্র একটা ইন্দো প্যাসিফিক আপনার কৌশল বাংলাদেশ ঘোষণা করেছে, যায়নি শেষ। এখানেও যেটা আমি বলছি, এটা তাদের অবজারভেশন, এটা হচ্ছে যারা এই গোয়েন্দা এবং নীতি কৌশল সম্বন্ধে, ঝুঁকি সম্বন্ধে, এই ক্যাসি সি বলে যে প্রতিষ্ঠান আছে সিঙ্গাপুর ভিত্তিক, যার প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন রবার্ট আপনার পুলি। তো রবার্ট পুলির দৃষ্টিভঙ্গিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সব ঝুঁকিগুলো আছে, চীনের সাথে যখন কম্পেয়ার করে এই ঝুঁকিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান, সেই ঝুঁকিকে তারা হয়তো উত্তরণের জন্য কাজ করতে পারে, অথবা এটা আমাদের সাথে যৌথ মহড়ার একটা অংশ হতে পারে, সেই জি। কথাটা। জি, আমি দেখছিলাম গণমাধ্যমে এরকম খবর আসছে যে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে, সমুদ্র বন্দর ও আশেপাশের ঘাটিগুলোতে বিদেশি নৌ চলাচল বেড়েছে, যেটি অস্বাভাবিকভাবে বেড়েছে বলে চট্টগ্রামবাসীও সেটি তাদেরও নজরে আসছে। আপনিও চট্টগ্রামে থাকেন এবং আপনি বিশেষজ্ঞও বটে, আপনার নজরে আসে বিষয়টি কি অস্বাভাবিক মনে হয় এই? অবশ্যই গত 3 মাসে, গত 3 মাসের আপনি যে কথাটা বলছেন, যেটা সবারই নজর আসছে, সেটা আমাদেরও নজর আসছে, তিনটা এক্সারসাইজ হচ্ছে। এটা কিছুটা অস্বাভাবিক যে তিনটা এক্সারসাইজ হচ্ছে, একটা হচ্ছে টাইগার লাইটনিং, লাইটনিং টাইগার, একটা হচ্ছে টাইগার শার্ক, আর একটা হলো সিএনজি অপারেশন সিএনজি। তিনটা এখানে যৌথ মহড়া হয়েছে। তো যৌথ মহড়াগুলোর মধ্যে যেমন ধরেন যেখানে মেডিকেয়ার আছে, আবার ইভাকুয়েশন আছে, সেখানে আবার অ্যান্টি টেরোরিস্ট যেগুলি যুদ্ধ কৌশল সেগুলো আছে, জঙ্গল ওয়ারফেয়ারের কিছু কিছু বিষয় আছে, সেখানে আবার একই সাথে ইনাইট টু সিভিল পাওয়ার কিছু কিছু গিয়ে, যেমন আনোয়ারাতে গিয়ে তারা হসপিটালে দেখভাল করেছে, দেখাশোনা করেছে, সেগুলো কি করে, হয়তো এমনও হতে পারে সন্নিহিত অঞ্চল, সেখানে হসপিটাল এটা প্রয়োজন হবে, সত্যিকারের যুদ্ধে যদি হয় তখন একটা
সাগর পারে যে কোনো হসপিটাল ইভাকুয়েশন এন্ড ট্রিটমেন্টের জন্য এগুলো দরকার। এগুলো হয়তো মহড়ার একটা অংশ, তারা সেখানেও গিয়েছে। এখন কথা হচ্ছে এটা নিয়ে, যেমন এটার আমি একটু বলি কেন আপনি যেটা দেখেছেন একবারে হই হই রই রই পড়ে গেছে যেটা, সেটা তো এমন অবস্থায় চলে গেছে। গত পরশুদিন দেখলাম এই যে ত্রিপুরার আপনার রাজার নাতি প্রদ্যুৎ মাণিক্য বংশের অধস্তন পুরুষ একেবারে পরিষ্কার মেইন স্ট্রিম পট একটা ইয়েতে বললেন যে ভারতের চট্টগ্রাম দখল করে নেওয়া অবশ্যই উচিত। একটা সার্বভৌম দেশ সম্বন্ধে একজন ভদ্রলোকের, উনি মনে হয় লেখাপড়া জানেন, কিন্তু যেভাবে উনি বললেন যে চট্টগ্রাম ইমিডিয়েটলি ভারতের দখলে নেওয়া উচিত, তাইলে পূর্ব ভারতের আর প্রফেসর ইনুজ যেটা বলেছেন যে এখানে আর তাইলে এই আপনার যে ল্যান্ড সাউন্ডটা লক। একটু কমে যাচ্ছে বলে মনে হয়, এটা কি বাড়ানোর সুযোগ আছে? আমি আমার আমি আরেকটু করাতে পারি, বাট আমার মনে হচ্ছে আমার ছবিটা ঠিক মতো যাচ্ছে কিনা আমি বুঝছি না, একটা ব্ল্যাক ইয়ে চলে না আসছে। না, আমি আপনাকে ঠিক দেখতে পাচ্ছি, আপনাকে আমি তাহলে দেখতে ঠিক পাচ্ছি। তাহলে ঠিক আছে, এখন কি আমার সাউন্ড নিশ্চয়ই এখন বোধহয় জি, ঠিক আছে? একটু বেটার। হ্যাঁ। এখন যে প্রশ্নটা আসছে, আমি সেটা বলি তাইলে ওনাদের ইতিহাসের প্রেক্ষাপট একটু, আমি কেন বলছি এগুলি একটা জাতি হিসেবে আমাদেরও তো লাগে যখন আমার দেশ সম্বন্ধে অন্য কেউ, হুম। অ্যাজ এ সফরেন কান্ট্রি হয়তো একটা দেশের যৌথ মহড়ার সুযোগ সুবিধা আছে, অনেক কিছু আছে। আমরা এখন যদি ভারত এখন রাশিয়ার সাথে যৌথ মহড়া করে, চীনের সাথে যৌথ মহড়া হবে না, পাকিস্তান করছে, ওটা দেশ করছে, ওটা করছে, পাকিস্তান তো ডিফেন্স প্যাক্টে করে ফেললো সৌদি আরবের সাথে, যে ইফ ওয়ান কান্ট্রি ইজ অ্যাটাক দেন ইট উইল বি কনসিডার দ্যাট বোথ দ্য কান্ট্রি আর হুম। আন্ডার। তো এগুলো হতে পারে এসব থেকে। এখন তার অর্থই নয় যে সেই দেশটাকে আমি যা তা বলে যাব, হুম। সেটা ওয়েট এন্ড সি কি হচ্ছে না জি, হচ্ছে ভারতের আবার সেখানে। কিছু পাল্টা এখানে পদক্ষেপের কথাও আমি গণমাধ্যমে দেখছিলাম, আপনার বক্তব্যের প্রেক্ষিতেই সেটা বলি, সেদিকে একটু আসি। মানে ভারতের প্রতিক্রিয়া জায়গাটাও আমি একটু বিশেষ করে কথা বলবো, যে তাদের যে অযৌক্তিক প্রতিক্রিয়া আপনি বলছেন সেটি নিয়ে আমি একটু কথা বলবো। কিন্তু ওই যে মানে অস্বাভাবিক কিছুটা আপনিও বলছিলেন, তিনটি সামরিক মহড়ার মধ্যে হয়ে গেল, কিছুটা অস্বাভাবিকতা তো এক্স্যাক্টলি, দেখেনি। আমি একটু এই ঘটনার মধ্যে কিছু বিষয় সুনির্দিষ্টভাবে জানতে চাই। এই যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে করে মার্কিন সেনারা আসলো, এই যুদ্ধ বিমানটা এটি আসলে এটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা কি কাজে, কি পারপাজে এটি ব্যবহৃত হয়? এটা এটা হচ্ছে একেবারে পুরোপুরি ক্যারিয়ার একটা। এটা কোনো ফাইটার এয়ারক্রাফট না, এটা বোমারও, এটা বমও করে না, এটা ফাইটও করে না, ফাইটিং। এটা হচ্ছে ক্যারিয়ার, আপনি বহন করে নিয়ে আসছে, এবং এটা জাপান থেকে ফ্লাই করে আসছে। জাপান থেকে তারা C-130, এটা হলো পরিবহন, এবং পরিবহন বিমানের মধ্যে এটা বড় সড়ো আকারে, অনেক বড় সড়ো। আমাদেরও C-130 আছে, বাংলাদেশেও আছে, বাংলাদেশ এয়ারফোর্সও C-130 আছে। আকারে এবং অনেক আমার বড় শুধু সড়ো মানে কত? পরিবহন সক্ষমতা কেমন? এইটার মধ্যে ধরেন আপনি আসতো অনেক সময় একেবারে যদি পরিবহন করে, তারা যুদ্ধাস্ত্র অনেক কিছু বহন করে নিয়ে আসতে পারে, ট্যাঙ্ক নিয়ে আসতে পারে, কামান নিয়ে আসতে পারে, অনেক কিছু নিয়ে আসতে পারে। সশস্ত্র যারা তাদের লোক যেগুলো অস্ত্র অস্ত্র আছে সেগুলো নিয়ে, এয়ারবর্ন এরা অনেক সময় ক্যাপাবিলিটিস আছে, আকাশ থেকে সৈন্য নামাতে পারে, এইগুলো আছে, তার এই ক্যাপাসিটি আছে। বাট এটা ইটসেলফ ইজ নট এন বমার যে বম করবে সে, তো বা এইরকম নিজের। একটা বড়, যেটি আসলে যুদ্ধাস্ত্র বা সামরিক অস্ত্র বহন করতে পারে, এয়ারবর্ন, মানে আপনি বলছিলেন যে বিষয়গুলো ব্যবহার করতে পারে, বিশাল পরিবহন সক্ষমতা সম্পন্ন, সেটি সেই পরিবহন বিমানটি, সেটি 92 জন মানুষ নিয়ে আসার মতো আসলে, মানে যেটি আইএসপিআর এর বক্তব্য এবং ইউএস এম্বাসির যে বিবৃতি তাদের দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে তাদের বিমান এবং সেনাবাহিনীর 92 জন সদস্য এই মহড়ায় অংশ নিতে এসেছেন। না, সেই মানুষ শুধু মানুষগুলোকে হিসাব করলে কথা না তো, সেই মানুষগুলোর অনেক কিছু আছে। যেমন তাদের মধ্যে তাদের ব্যক্তিগত অনেক জিনিসপত্র যেগুলো আছে তাদের, আবার ওখানে এক্সারসাইজের জন্য তাদের, আমরা এগুলো বিগ প্যাক করি, ওটা তো 80 পাউন্ড তো অনেক সময় তার কাঁধেও নিতে হবে, তার কাঁধে নিয়ে, সেটাও একটা এক্সারসাইজের অংশ। সে তো এখানে এসে শুধুমাত্র তার সিম্পল ইউনিফর্ম পরে ঘুরে বেড়াবে, এখানের মধ্যে তার যা যা নেওয়ার কথা, কি কি ক্যারি করবে, কোনো সময় তার 40 পাউন্ডার নিবে, কখনো 80 পাউন্ড নিবে, তার এখানে তার তাঁবু থাকবে, তার হুম। অন্যান্য রসদ থাকবে, সামগ্রী থাকবে, এই যে ইভ্যাকুয়েশন করছে সেখানে তো অনেক কিছু আছে। এখানের মধ্যে ধরেন তার যদি মনে করে যে সেই ইভ্যাকুয়েশনের জন্য ইভেন কি অ্যাম্বুলেন্সও সে ক্যারি করে নিয়ে আসতে পারে, এগুলোর মধ্যে হুম। সাপোর্টিং যত জিনিসগুলো আছে, সেটাই হচ্ছে তার পরিবহন বিমানের ক্যারেক্টারিস্টিক্স, এটা নিয়ে আসা, এটাই হচ্ছে বিষয়। জি। তো এই যে আমি আমি সক্ষমতার কথা জানতে চাইছিলাম এবং কতজন আসছে সেই বিষয়ে বলছিলাম। আহ, এই তারা না, বলছে আমরা যে যখন 92 জন আমরা এসেছেন, যখন বিভিন্ন গণমাধ্যমে একশো দেখা যাচ্ছে 120 জন। জি।
120 120 জন। কিন্তু আমি দেখছিলাম আইএসপিআর এবং ইউএস এম্বাসির যে বিবৃতি, সেখানে দেখা যাচ্ছিল 92 জনের কথা তারা বলছেন। মানে কোনো সংখ্যায় ক্ষেত্রে কোনো লুকোচুরি আছে কিনা, মানে আমি আসলে অনেক স্পষ্ট না, হতে যাচ্ছি যে নানান রকম যে গুঞ্জন আছে, আশঙ্কার কথা বলছে, সেগুলোর সত্যতা বা সেই গুঞ্জনগুলোর ভিত্তি আসলে আছে কিনা, এই জন্যই আপনার কাছে বারবার এগুলো নিয়ে স্পষ্ট হতে এটা চাওয়া। এটা আমি আপনাকে বলি, যখন সত্যিকারের যুদ্ধের মহড়া হবে তখন তো হাজার হাজার সৈন্য জয়েন করে। যেমন এই যে যেদিন আপনার যেটা যেটা ইয়ে করলো রাশিয়ার চায়না যেটা জয়েন্ট এক্সারসাইজ করলো, ওখানে তো কয়েক হাজার সৈন্য, কয়েক হাজার যুদ্ধ বিমান, এই সেই অনেকগুলো কয়েকশো যুদ্ধ বিমান উড়ে সেখানে, সাবমেরিন গুলো অংশগ্রহণ করে, ফাইটার এয়ারক্রাফট গুলো যায়, বমার গুলো যায়। সেখানে যার যার দায়িত্ব আছে, ডুবো জাহাজগুলো বিভিন্ন সেখানে নিউক্লিয়ার যেমন গেছে, আবার সেটাকে হান্টিং করার জন্য যেগুলো আছে। ইভেন কি চীন সেদিন দেখালো তাদের আহ, আহ, কি বলে মনুষ্যবিহীন যেগুলো পানির নিচে যাবে এখন, ড্রোন, সেগুলোও দেখিয়েছে। সে ধরনের এখানে কোনো কিছু এক্সারসাইজ হয় নাই। যার জন্য এটা যদি এখন কেউ বেশি কনসার্ন হয়, সেটা হবে এখানে কোনো রেকি করার জন্য। তারা কি এটাকে এখন রেকি করলে এটা আশ্চর্য হবে নাকি, অর্থাৎ এটা বহু জরিপ জরিপ করা, এটা কি কি ফ্যাসিলিটি আছে, কি ব্যবহার করা যাবে। এই যে আমি বন্দরের কথা বললাম, চট্টগ্রাম বন্দর, তারা যেমন এই যেটা বললাম ক্যাসিসির যেটা অবজারভেশন, যে সত্যিকারের যুদ্ধ যখন হবে বন্দরগুলো ব্যবহার করার, রসদ সাপ্লাইয়ের জন্য বন্দরগুলির প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে দুইটা বন্দরেই তারা এক্সাইজের আওতায় ছিল, চট্টগ্রাম বন্দরও ছিল এবং আমাদের মাতার বাড়ি হচ্ছিল। তো সেখানে যদি কেউ সেদিকে যদি নির্দিষ্ট করতে চায় সেটা করা যাবে। বাট কথা হচ্ছে আসলে তাদের মৌলিক উদ্দেশ্য, তারা যদি বলে যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সেটা বা অ্যান্টি টেরোরিস্ট মুভমেন্ট, এই দুটাকেই আমরা টার্গেট করে আমাদের এক্সারসাইজ চালিয়েছি। যেমন এক্সারসাইজের আগে ঘোষণা করে দেওয়া হয় যে কি কি নিয়ে আমরা কি উদ্দেশ্যে এই এক্সারসাইজটা করছি আমরা। তো সেটা যেমন এখন ভারত, আপনি যে বললেন ভারত এখন আজকে দেখলাম ভারত এখন বাংলাদেশের একদম সন্নিহিত অঞ্চলে তাদের মিসাইল তারা টেস্ট করবে, বড় সড়ো অনেকটা ব্যালিস্টিক মিসাইল তারা নতুন করে সেখানে পরীক্ষা চালাবে, সেটা ঘোষণা দিয়েছে। এবং বাংলাদেশের সন্নিহিত বঙ্গোপসাগর অঞ্চলে তারা আগামী 24-25 দিন তারা তাদের এই মহড়া চালানোর কথা ঘোষণা করেছে। তো বাংলাদেশ তো সেই প্রতিক্রিয়া এমন কোনো কিছু না যে সেখানে বাংলাদেশও কোনো মিসাইল টেস্ট করবে, এটা করবে, বা আমেরিকানরাও এখানে কিন্তু কোনো মিসাইল টেস্ট করে নাই। তো এখন প্রতিক্রিয়া দেখানোর যতটুকু পর্যন্ত আমি বলবো যে অতি প্রতিক্রিয়া আবার অনেক সময় অ্যান্টি নেগেটিভ অনেক কিছু নিয়ে আসে, বহন করে। আপনি যদি এখন এত বেশি প্রতিক্রিয়া দেখেন, হয়তো তখন আবার বাংলাদেশ এবং আমেরিকা যদি মনে করে যে আমরা আরো এক পা আগায় যাই এটার মধ্যে, সেটা যদিও হবে বলে আমার মনে হয় না। বাট যদি হয় তখন হবে এটা ক্রিয়ার প্রতিক্রিয়া হতে পারে। তো মানে এটাই হলো আজকে, এটা শুনলাম এখন একটু আগেই দেখলাম ভারত ঘোষণা করেছে তারা সেখানে তাদের পরীক্ষা করবে, ব্যালিস্টিক মিসাইল তারা ফায়ার করবে। জি। জি, তাহলে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার জায়গায় চলে যাবে। আমি দেখছিলাম যে মিয়ানমারে ভারতের 120 জন সেনাবাহিনীর সদস্য পাঠিয়েছে, এবং হিন্দুস্তান টাইমস বলছে যে, বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলছে যে এটি কাকতালীয় বিষয় নাও হতে পারে। মানে বাংলাদেশের এই সামরিক মহড়ার পরপরই এটি কাকতালীয় বিষয় নাও হতে পারে। কাকতালীয় বিষয় মনে হয় কি আপনার কাছে? না, এটা কাকতালীয় বিষয়। ভারতের যেগুলো মেইন মিডিয়া যারা আছে বা তাদের থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে আমরা মনে করি, তারা সবাই এটাকে যৌথভাবে বলছে ভারত এবং মিয়ানমারের জন্য এটা এক ধরনের আশঙ্কার সৃষ্টি করেছে এবং তারা আশঙ্কিত, এই এক্সারসাইজটা থেকে আশঙ্কিত। সেখানে আবার কিছু কিছু মাধ্যম আমি দেখলাম মিয়ানমারের কাছিন অঞ্চলে যেই প্রেশাস, অর্থাৎ মূল্যবান খনিজের জন্য চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ট্যারিফ আরোপ করতে পারছেন, যেই ট্যারিফটা এখন ভারতের উপর আরোপ করতে পেরেছে, 25 থেকে 50 নিতে পেরেছে। কিন্তু চীনের সাথে এত কথা, এই ট্রেড ওয়ারের কথা বলছি, এত কথা হচ্ছে, এত কথা হচ্ছে, সেখানে চীনের উপরে সেই ট্যারিফ কিন্তু বাড়াতে পারে নাই। তার কারণ হচ্ছে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই মূল্যবান, যেগুলো অত্যন্ত মূল্যবান, এগুলো পৃথিবীতে খুব দুর্লভ, সেই খনিজ তারা নেয় সেখান থেকে সংগ্রহ। তো আমি যেটা দেখলাম একটা চ্যানেলে তাদের একটা ইন্টেলিজেন্ট রিপোর্ট, সেটা তাদের বলবো কাছিন অঞ্চলে, সেটা হচ্ছে আমি আমি চেষ্টা করেছি গুগলে গিয়ে এই জিনিসটা কি আসলে বের করার জন্য। সেটা হচ্ছে রেডার্স বলে, তার রেডার্স, এটা হলো একটা খনিজের নাম। এটা রাডার না আবার, যেটা দূরদর্শন বা আবার রেড করে, যেটা আমরা সেনাবাহিনীতে রেড করা, এটাও না, কিন্তু এটা রেডার্স বলে, রেডার্স উচ্চারণটা রেডার্স, আমি অনেক চেষ্টা করেছি। বাট তারা বলছে সেখানে 200 থেকে 300 স্পট তারা মার্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের নিজস্ব যে প্রযুক্তি আছে
বা তাদের স্যাটেলাইট, সেখানে দেখা গেছে এই একেবারেই দুর্লভ, যেটা চীনও সমানভাবে আগ্রহী। কাচিন স্টেটে এরকম 200 থেকে 300টা স্পট আছে যেখানে এটার মৌজুদ আছে। এবং এটা যেটা বলা হয়েছে সেখানে ওই রিপোর্টে, সেটা কনসেন্ট্রেট অবস্থায় পাওয়া যায় না। যেমন গোল্ড ধরেন বা অন্যান্য ইউরেনিয়াম বা অন্যান্য জিনিসগুলোকে অনেকটা কিছুটা কনসেন্ট্রেট অবস্থায়, এটা কনসেন্ট্রেট অবস্থায় চীন পায় না এ পর্যন্ত। বাট এটা কাচিন স্টেটে যেটা তারা ডিটেক্ট করেছে, সেখানে 2 থেকে 250টা জায়গায় কিছুটা কনসেন্ট্রেট অবস্থায় একেবারে অতি দুষ্প্রাপ্য হুম হুম। বস্তুটা সেখানে আছে। সেটার উপরে এখন নজর আছে বিভিন্ন দেশের, এবং তারা সেখানে ভোলাটাইলিটি, অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সেখানে এক ধরনের অপারেশন চালিয়ে সেগুলো দখলে নেওয়ার একটা প্রচেষ্টা আছে বলে একটা হুম। সন্দেহ করছেন। তো সেখানে সেটা যদি হয়, তাহলে ভোলাটাইলিটি এখানে কিন্তু আরো বেশি করে হুম। মানে ব্যাপৃত ভূ হবে। রাজনৈতিক নানান রকমের সমীকরণ আছে, আসলে একটা বা দুইটা সমীকরণের জায়গা না, যা বোঝা যাচ্ছে জি। আপনার কথা শুনেও। আবারও একটু ওই ঘটনায়, মানে মার্কিন সেনা বিমান বাহিনীর বাংলাদেশে আসার ঘটনায় আরও যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, যে তারা আসলে ইমিগ্রেশন ছাড়াই বা পাসপোর্ট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এই ঘটনায় বাসদ, বাংলাদেশের মূলধারার একটি রাজনৈতিক দল, তারা বিক্ষোভ প্রকাশ করেছে। সিপিবিও এটি নিয়ে বলছে যে এটিতে সার্বভৌমত্বের জন্য হুমকি। আসলে কি এরকমটা হয় যে সামরিক মহড়ার জন্য যারা আসছেন তাদের পাসপোর্ট বা ইমিগ্রেশন হয় না? এটা কি স্বাভাবিক? হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় হয়তো, এটা আমি জানি না, ওনারা যদি নিশ্চিত হয়ে বলেন তাহলে দ্যার ইজ এ ডিফারেন্ট। আর এটা যদি এরকম যৌথভাবে আসে, তাদের মিশন, তাদের যে এম্বাসি আছে, এম্বাসির মাধ্যমে তারা, অথবা আমাদের ইমিগ্রেশন অথরিটির মাধ্যমে সেন্ট্রালি একটা দিয়ে তাদেরকে, তারা কিন্তু সিল করে নিতে পারে ইমিগ্রেশন তাদের জন্য, তাদের ভিসা, এগুলি সবগুলি সেন্ট্রালি কালেক্ট করে তাদের ওখানে তাদের যে ভিসা যেটা আছে সেটার মধ্যে ইমিগ্রেশন অফিসার, এই অফিসার এদের ছবি, এদের সবকিছুই তারাই কনফার্ম করে। হয়তো আমাদের যেমন নোট বারবার দেয়, ফরেন মিনিস্ট্রি থেকে নোট বারবার দেওয়া হয়, নোট বারবার দিলে এগুলি ইস্যু করে, তারা ধরে নেয় যে এটা সরকারিভাবে এই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে। এবং ওই নোট বারবারে তাদের পাসপোর্ট নাম্বার, তার সবকিছু ওখানে সবকিছু উল্লেখ থাকে। এই তো, সেজন্য সেটা যদি করে থাকে, এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে বিভিন্ন প্রসেস আছে, সেসব প্রসেস তারা হয়তো কালকে দেখবেন যে এটা যদি বলে থাকে, দেখবেন আবার আইএসপিআর বলবে যে এটা ইমিগ্রেশন, এটা তাদের এম্বাসির মাধ্যমে তারা করে নিয়েছে বা তারা করেছে, ইমিগ্রেশন অফিসার করেছে। এবং সেটা তো না জেনে এখন বলা যাবে না। আর কি ধরনের, এখন তো আরেকটা জিনিস হয়েছে, যেমন ধরেন এনডিএ সাইন করেছে, আমরা জানি না এখন বাংলাদেশ নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট সাইন করেছে অতি সম্প্রতি। সেখানে যদি এই ধরনের কোনো সুযোগ রেখে থাকে, পারস্পরিক দুই দেশের সামরিক মহড়ার মধ্যে তাদের ভিসার প্রয়োজন হবে না, বা তাদের ইমিগ্রেশনের তাদের জন্য ওয়াইপ করা হয়েছে, তাইলে সেটা তখন এটা কিন্তু আর ডিসক্লোজ হবে না। তো এরকম ক্লসও কিন্তু থাকতে পারে। হুম। হাজার হাজার সৈন্য যখন ইমিগ্রেশন ইয়ে করতে যায়, যৌথ মহড়া যায়, সেখানে কিন্তু এই ইমিগ্রেশন লাইন ধরলে 4 দিন 5 দিন চলে যাবে খালি এই কয়েক হাজার সৈন্যের ইয়ে করার জন্য। তো সেটা হতো, সেন্ট্রাল কমান্ড আছে তাদের, বা এরকম, আমি যেটা এই যে চীনের কথা বললাম, কয়েকদিন আগে মহড়া হলো সেখানে, তারপরে রাশিয়ান সৈন্যরা চলে হুম। আসলো কয়েক তার হাজার। মানে এরকম আসলে হতে সেটা পারে, তো নন ডিসক্লোজারের থাকতে মধ্যেও পারে, কিছু আছে কিনা, কোনো শর্ত আছে থাকতে কিনা পারে, এরকম। থাকতে পারে। জি, নট সেরকম শিওর, যেহেতু দ্যাটস মিন ডিসক্লোজড না। এই না ডিসক্লোজড ডিসক্লোজ। না হওয়া অনেক কিছুই আসলে এরকম গুঞ্জন, গুজব, আশঙ্কা, আলোচনার জন্ম দিচ্ছে। আপনি নন ডিসক্লোজারের কথা বলছিলেন, কদিন আগেই আমরা খুব আলোচনা শুনলাম, করিডোর দেওয়ার ব্যাপারটায় আলোচনা আসলো। এবং তখনও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এই বিষয়ে কিছু শর্তাবলী নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলবো না। মানে তিনি সেই বিষয়ে তখন বলতে অস্বীকার করেছিলেন। পরবর্তীতে এটি নিয়ে যখন আলোচনা উঠলো, তখন আমরা দেখলাম নিরাপত্তা উপদেষ্টা তিনি বলে দিলেন, খলিলুর রহমান তিনি বলে দিলেন যে এটি আসলে এরকম কিছু হয়ই নাই, কোনো আলোচনাই নাকি হয় নাই। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। তারপরে প্রেস সচিবও বললেন এরকম কিছু হয় নাই। পরে বললেন আসলে এটা করিডোর, এটা মানবিক, শুধুমাত্র মানবিক কাজে, নানান রকম দিকে আর কি কন্ট্রাডিক্টরি কথাবার্তাও আসলো, যেটি আসলে ওই যে নন ডিসক্লোজারের মতোই মনে হয়, যে কিছু ডিসক্লোজ করা হচ্ছে না, কিছু আটকে রাখা হচ্ছে, এরকম বিষয়। সেটির কি কোনো প্রক্রিয়া এখানে বেগবান হচ্ছে, মানে এই সব ঘটনার মধ্য দিয়ে? যদিও বা এখানে একটু বলি, এই কথাটাও মনে করিয়ে, মানে দর্শকদের উদ্দেশ্যেও বলি এবং প্রাসঙ্গিকভাবেই বলি, যে সেনাপ্রধান বলেছেন যে নো ব্লাডি করিডোর বিজনেস। এই কথাটা সেনাপ্রধান বলে মানে বলে রেখেছিলেন। তারপরে একটু জিজ্ঞাসা, কিছু কি এগোচ্ছে? জি, এটা আসলে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা যখন সাইন হয়েছে তার আগের বিষয়, এটা হচ্ছে আর পর। এটা হচ্ছে, তারা বলছে ট্রেড নেগোসিয়েশন করতে গিয়ে, বাইলেটারাল ওই যে ট্যারিফটাকে নেগোসিয়েট করতে গিয়ে তাদের বাধ্য বাধ্য
করা হয়েছে। হুম। তো সেখানে সুযোগ আসলে আমি ওই কথাটা তো আসবো, ওই যে বললাম না, নর্থ সরি ল্যাটিন আমেরিকান, ওখানে একটা খুব ভালো গ্লোসারি আছে, সেটা হচ্ছে বানানা রিপাবলিক বলে একটা কথা আছে। এটা বিংশ শতাব্দীর শুরুতেই আমেরিকান এক ভদ্রলোক, লেখক ও হেনরি বলে ভদ্রলোক, এই বানানা রিপাবলিক কথাটা চালু করেছিলেন। সে বানানা রিপাবলিকের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একমুখী একটা রপ্তানি দ্রব্য নিয়ে তারা সব সময় ইয়ে করে, মানে তারা লিড নেয় সবসময় একটাই রপ্তানিমুখী। এখন দেখা যাচ্ছে আমাদের এখন অলমোস্ট এই রেডি গার্মেন্টস এর দিকে আমরা এই একটাই রপ্তানিমুখী পণ্যের দিকে বেশি করে ঝুঁকে যাচ্ছে, অনেকটা ও হেনরির বানানা রিপাবলিকের মতো। কারণ হচ্ছে কি, এটা পুরো নেগোসিয়েশনটা হয়েছে আপনার রেডি গার্মেন্টসকে ধরে। তো সেখানে অনেক কিছুকে হয়তো তারা এখন, যেহেতু আবার ওই যে বললাম এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, তো দ্য ওয়াল হ্যাজ টু সাইডস। আমরা দেওয়ালের একদিকে দেখছি, দেওয়াল ওই দিকেরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তো হুম। যেহেতু ঘোষণা করা হচ্ছে না। তো আপনি যেটা বললেন করিডোরের বিষয়টাতে আসে, করিডোরটা আমাদের মাননীয় যে পররাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন সাহেব, উনি কিন্তু নিশ্চিত করে ফেলেছিলেন যে করিডোরের সবকিছু হয়ে গেছে, মাত্র দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা, দুইটা হলেই আমরা করিডোর, এই তো কথা বলে দিলেন একদম সাংবাদিকদের ওপেনটা। এখানে ভুল করার কোনো কিছু নেই, যে কথা হয়ে গেছে সবকিছু, দুই একটা বিষয় একটু ইয়ে আছে, এগুলো আমরা হয়ে গেলে হয়ে যাবে। এর ভিতরে আমাদের মাননীয় যিনি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কল্যাণ, উনি আরো একটু এক ধাপ আগিয়ে গেলেন। উনি হয় নাই কথাটা বলেন, উনি আরো এগিয়ে গেলেন, মানে করিডোর মানবিক, এটা করিডোরটা মানবিক করিডোর হবে। তখনই আমাদের প্রধান যে মুখ্য প্রেস সচিব যিনি আছেন, তিনি এসেই যখন সেনাপ্রধান এর ভিতরে রিয়াক্ট করলেন, উনি যে কথাটা বললেন, নো ব্লাডি করিডোর, এটা নট ম্যান্ডেট, এই চট্টগ্রাম বন্দরেকে বিদেশিদের হাতে দেওয়া যাবে না, এটার উপরে যখন উনি স্পষ্ট করে বললেন, যে বক্তব্য দিলেন, তখন প্রেস সচিব বললেন যে না, এটা কোনো ধরনের এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। তখন দুজন কিন্তু উপদেষ্টার কথা আর রইল না, দুজনেই কিন্তু বলেছিলেন, বাট প্রেস সচিব সেটাকে, এর পরপরই প্রধান উপদেষ্টা একটা বক্তব্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য উনি বললেন, একটু ক্লিয়ার করে দিলেন এই ধরনের কোনো আলাপ আলোচনা হয় নাই। তো এই হলো করিডোরের অবস্থা সেই পর্যন্ত। তবে এটা নিশ্চিত যে করিডোর সংক্রান্ত একটা জোরালো আলাপ আলোচনা হয়েছে, অনেকটা পথে গিয়েছিল। না হলে সেনাপ্রধানও বা কেন বলবেন নো ব্লাডি করিডোর, বা আরেকজন পররাষ্ট্র উপদেষ্টা কি করে বলেন যে দুই একটা বিষয় বাদে আর সবকিছু কথাবার্তা হয়ে গেছে, বা নিরাপত্তা উপদেষ্টা কি করিডোর অলমোস্ট কি কি হয়ে গেছে সব আলাপ আলোচনা করেছেন, সেগুলো বিষয় ছিল। বাট এটা এখন অনেক কিছু এখানে আসছে করিডোরের বিষয় নিয়ে। কারণ করিডোরটা, সেই করিডোরের কথা ইয়ে করতে গিয়ে আমার মনে হয় আমরা অনেকগুলি নেতিবাচক আপনি মেসেজ নেপিডোকে দিয়ে ফেলেছি। এটা হয়তো সৎ উদ্দেশ্য হোক অথবা না বুঝে হোক, ভুল বশত হোক, যে মিয়ানমারকে আমরা দিয়েছি। কারণ এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশ বলে নাই যে রাখাইন স্টেটের উপরে মিয়ানমারের সার্বভৌম স্বীকৃত নয়, বা মিয়ানমারের রাখাইন স্টেটকে সার্বভৌম, স্বাধীন সার্বভৌম দেশ, এই কথাও কেউ কিন্তু বলে না। এমনকি আরাকান আর্মি, যাদের জন্য এত কথাবার্তা বলা হচ্ছে, আরাকান আর্মিও বলে না যে আমরা স্বাধীন, তারা স্বাধীনতা ঘোষণা করে। তারা একটা ফেডারেল সিস্টেমের মধ্যে, তারা একটা লুজ ফেডারেশনের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলি নিয়ে তারা বসবাস করার পক্ষপাতী, আমি যতদূর আমার জ্ঞান বলে। কিন্তু আমরা এমন একটা কাণ্ড করে ফেলেছি যে আমরা এরকম একটা নন স্টেট অ্যাক্টরের সাথে আমরা সরাসরি সম্পৃক্ত হওয়ার মতো মানি আমরা দিয়েছি, আমরা সেটা প্রকাশ করে ফেলেছি। আন্ডার কারণ অনেক কিছু থাকতে পারে, সেটা গোয়েন্দাদের মাধ্যমে হোক বা কূটনৈতিক চালের মাধ্যমে হোক, সেটা থাকতে পারে ভিতরে ভিতরে, কিন্তু সেটা প্রকাশ্যে নিয়ে আমরা যেরকম টানাহেসরা করলাম, বিভিন্ন বক্তব্য বিবৃতি দিলাম, সেটা কিন্তু নেপেডোকে চীন, মিয়ানমারকে অর্থাৎ মিয়ানমার সামরিক জনতাকে একটা ভুল বার্তা বারবার দিয়েছে। এবং তারাই ফলশ্রুতি হচ্ছে নেপেডোতে এখন আমাদের অ্যাম্বাসেডর নাই, এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নাই। এই যে ক্রুশিয়াল টাইম, এই সময়ে যেখানে এবার জাতিসংঘে আলোচনা হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়, আমাদের কক্সবাজারে গত মাসে, এই মাসের শুরুর দিকে আলোচনা হলো, আবার জাতিসংঘে হবে, আবার দোহাতে গিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে যে যার গুতিয়ালি করার, যেই দেশের সাথে আমার সম্পর্ক এই ঠিক করে তাকে প্রত্যাবাসিত করার কথা রোহিঙ্গাদের, সেই দেশের সাথে কিন্তু আমার এখন কূটনৈতিক পর্যায়ে একেবারে সর্বনিম্ন তলানিতে আমার অবস্থা। এই কথাটা আমাদের বিবেচনা রাখতে হবে। এটার কারণ হচ্ছে এই করিডোর নিয়ে বারবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে 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 করতে
অনেকগুলো ভুল বার্তা আমরা কিন্তু মিয়ানমারকে দিয়ে জি, বসেছি। জি। এটা তো ইচ্ছাকৃতভাবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন জাতিসংঘের তত্ত্বাবধানে হবে, এবং তারপরে আমরা এই সম্প্রতি দেখেছি জাতিসংঘের একটা অফিস ও কার্যালয়ও বাংলাদেশে ঢাকায় স্থাপিত হয়ে গেছে। মানে কিছু প্রকাশ করা হবে না, আবার অনেক কিছু ঘটছে, যার কারণে নানান রকম শঙ্কা। বিদেশিদের কাছে যেমন ভুল বার্তা যাচ্ছে, আমাদের কাছেও বার্তাগুলো স্পষ্ট না। বারবার আমরা এই বিষয়গুলো জিজ্ঞাসা করছি, কিন্তু বিষয়গুলো স্পষ্ট হবার সুযোগ পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে এখানে করিডোর। কিন্তু জাতিসংঘ কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছে। জাতিসংঘ কিন্তু করিডোরের ব্যাপারে আমরা কোনো আগ্রহ, আমাদের কিছু নেই, আমরা এটার কোনো উদ্যোগী কোনো ভূমিকা পালন আমরা করি না। এটা কিন্তু জাতিসংঘের ঢাকার যে প্রতিনিধি আছেন, উনি কিন্তু স্পষ্ট করেছেন। উনি সংবাদ সম্মেলনে বলছেন যে করিডোরের ব্যাপারে আমার অফিস বা জাতিসংঘ জড়িত না। সুতরাং এখানে জাতিসংঘকে আর টানার কোনো সুযোগ রাখেন নাই জাতিসংঘের প্রতিনিধি, এখানে ঢাকার প্রতিনিধি। জি, মানে যা বলছে তাই হচ্ছে, নাকি তার বাহিরেও আরো কিছু হচ্ছে আমরা জানি না, বা পর্দার আড়ালে সেগুলোও প্রশ্ন রয়ে যাচ্ছে, যেহেতু ওই যে নন ডিসক্লোজারের অনেক কিছুই আছে যেটা ডিসক্লোজ করা জি, হচ্ছে না। আরেকটু সেই ঘটনা নিয়ে আসি যে মার্কিন সেই সৈন্য এবং বিমান বাহিনীর সদস্যরা আসলেন 10 তারিখে, গোয়েন্দাদের সূত্রে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে তারা যাবেন 20 তারিখে। এর মধ্যে যৌথ মহড়াটা 14 তারিখ থেকে দেখলাম 18 তারিখ পর্যন্ত হয়েছে, 18 সেপ্টেম্বর পর্যন্ত। বাকি দিনগুলোতে তারা কি করছে? তারা এখানে কালকেও দেখলাম কালচারাল প্রোগ্রাম করতেছে। এখানে খুব হই হই রই রই। একটা গান তো এরা ওদের মুখও কেমনে শিখে ফেলছে আমি জানি না। গতকালকে দেখলাম রেডিসনে ওই চট্টগ্রামের একটা গান, এটা বোধহয় আমি দেখলাম কত কত মিলিয়ন দেখলাম অলরেডি ভিউ হয়ে গেছে। আমিও খুব মজা পেলাম কালকে যখন আমেরিকান ওই যে বোধহয় এরা ম্যারিড কোরের হবে মেয়েরা, আর আমাদের এয়ারফোর্সের মেয়ে অফিসার এবং আমাদের এয়ারফোর্স দুই তিনটা ছেলে এত সুন্দরভাবে নিল ওই কালরুঘাটটার ইয়ে কি মরিত্যুর। বলে ওরে আল্লাহ, এটা নিয়ে সবাই যে কালকে প্রোগ্রাম করতেছে, ওরা ওদের মতো এখানে হয়তো একটা, তারা তাদের মতো জীবন এখানে বাকি সময় কাটিয়েছে। ওই যে আনোয়ারাতে গেছে, ওখানে গেছে, হয়তো অনেকগুলো জিনিস এই যে এটাতে মহড়ার মাঝে ফাঁকে ফাঁকে তারা যে ফ্রেন্ডশিপ হুম। বন্ডিং ডেভেলপ করা, এটাও কিন্তু একটা তাদের টার্গেট। এটাও একটা বিষয়। তো কালকে পরশু রাত্রের প্রোগ্রামটা দেখে আমার মনে হলো দে হ্যাভ গিভেন দেয়ার ফোকাস, or they have given the consent of that is attention টু ক্রিয়েট বন্ডিং। এটাও দেখলাম, এটাও হুম। হয়েছে। এবং দেখলাম যে এমন না যে কারো মুখ কালো নেই, সবাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে খুবই সেখানে হাসি খুশি এই যে এনজয় করছে দেখলাম, সেটা একটা। ভাইরাল হয়েছে। জি, কিন্তু ওই যে জি, মানে জি। 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকবেন, 4 দিন তারা এই মহড়াটা পরিচালিত হলো, 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। বাকি দিন কি শুধু গান বাজনা বা আনন্দ করবার জন্য? না, না, মহড়ার কতগুলি প্রিপারেশন থাকে। তারা ধরেন রেকি করে কোথায় কি কি করবে, কোথায় কি, এগুলো তো কিন্তু এগুলি শুধু যেদিন হঠাৎ করে মাঠে গিয়ে আপনি জানবেন না এখানে একটা তাল গাছ আছে না আম গাছ আছে, হুম। কাঁটা বন আছে নাকি বাঁশঝাড় আছে। এগুলির জন্য তারা প্রচুর রেকি টেকি করতে হয়, কোথায় কি করবে, কোথায় কোন ক্যাম্প সেট করবে, কোনখান থেকে কি বেস থাকবে, কোনখানে তারা আহত হবে। এই যে ইভ্যাকুয়েশন যেগুলো দেখাচ্ছে, হেলিকপ্টারে করে নিয়ে আসতেছে নামাচ্ছে, এগুলি কোন জায়গায় তারা আহত হবে, সে আহত হওয়ার ফিলটাও তাদের ক্রিয়েট করতে হবে। হুম। তো সেগুলো করতে গিয়ে আসল ওই সমস্ত রেকি টেকির পরে ওই 4 দিন ধরেন সত্যিকারের ঘটনাগুলো যেগুলো তারা সাজিয়েছে, সেগুলি ঘটনাগুলি ঘটিয়েছে এবং সেটার আউটকামটা তারা দেখেছে, অবজারভেশন। একদিন আবার ডিব্রিফিংও থাকে, তারা যেগুলি করে সেগুলোর মধ্যে কি ভুল ভ্রান্তি আছে এগুলো আবার আলোচনা পুরা দিন ভর ব্যাপী। যে কে কোথায় কি ভুল করলো, কোথা থেকে এটা শুধরানো কি উচিত, বা কি এক্সারসাইজ পেপার যেটা ছিল সেটা অনুযায়ী ধরেন হয় নাই, কেউ বহন করতে পারে নাই, কেউ ওখানে তার যে ট্রেন্সে থাকার কথা ছিল সেই সময় তারা সেখানে পাওয়া যায় না, বা সেখানে গুলি করার পরে সে রেসপন্ড করে না, এগুলো অনেক কিছু ডিফারেন্ট, এগুলি সময় কাটে। এটাকে আপনি হয়তো ওভাবেই আমরা ধরে নিতে পারি। আচ্ছা, একটু একটু সম্প্রতি আরেকটা ঘটনা ঘটে গেছে, যার পরপরই এইরকম মার্কিন সেনাদের আগমন আর একটু বেশি আলোচনার জায়গা নিচ্ছে। যে গেল 31শে আগস্ট হোটেল ওয়েস্টিনে একজন মার্কিন স্পেশাল ফোর্সের সিনিয়র কর্মকর্তা, এয়ারবোর্ন কমান্ডার ইন্সপেক্টর জেনারেল টেরেস আরভেল সম্ভবত তার নাম, হ্যাঁ, তার মৃত্যু হয়েছে। খানিকটা অস্বাভাবিক ব্যাপার সেটা, যদিও বাংলাদেশের পুলিশ বলছে এটি স্বাভাবিক, ময়নাতদন্ত ছাড়াই মার্কিন দূতাবাসকে সেই মরদেহ হস্তান্তর করেছে। তারপরে আর কোনো পক্ষ থেকে কিছু জানানো হয় নাই। আম, তিনি কেন এসেছিলেন, একজন স্পেশাল ফোর্সের সদস্য, তিনি কি করছিলেন, কার সাথে দেখা করছিলেন, এই বিষয়গুলো এটি কি খুব স্বাভাবিক বিষয় বলে মনে হয়? না, এগুলি যদি দ্বিপাক্ষিক এখন ধরেন যেমন আমি আমার জীবনের, আমি তো আবার ইন দ্য কাউন্টেন্ট, কোনো রাগডাক করার কিছু। সো আই রোম মেনি প্লেসেস, কোথাও আমার হয়তো একটা
মৃত্যু হয়ে যেত, হতে পারে। তো সেটাকে স্বাভাবিক, যেমন আমি ধরেন একেবারে এদিন ঢাকা কি বলে ডাকসুর নির্বাচন, একটা বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলে, কাল পরশু তার পরশু সাংবাদিকরা তার একেবারে বাচ্চা মানুষ, সে তার কারণ অন্য বন্ধুরা ছিল, তারা এটাকে আবার ঘটনাচক্রে ইয়েতে ক্যামেরাতে ওই যে সবাই ভিডিও করতেছিল ওখানে চলে আসে, সে শুধু মাথায় এমনি হাত দিল, তার কষে পড়ছে নাই। এটা যে স্পেশাল ফোর্সের লোক হয়েছে বলে সে যে মৃত্যুবরণ করবে না এমন কোনো হুম কথা নেই। হয়তো সে ওখানে হোটেল রুমে, কারণ ওয়েস্ট ইজ ভেরি প্রটেক্টেড একটা এরিয়া, সেখানে ঢোকার সময় চেক হয়, এটা হয়, তারপরে আপনার সবকিছু ইয়ে থাকে। আর যেহেতু স্পেশাল ব্রাঞ্চের এই, সে ওভাবেই তার প্রিপারেশন থাকে, তার রুমের ভিতরে কাউকে সে ওরকম ইয়ে করবে না। এখন সেটাকে নিয়ে আমার মনে হয়, এটা আমি অনেক কিছুতে দেখেছি, এবং এই যে বলতেছি ভারতীয় গণমাধ্যমগুলোতে এত বেশি এটা আলোচনা হচ্ছে, মনে হচ্ছে যে আমেরিকান জয়েন্ট চিফ অফ স্টাফ এখানে বাংলাদেশে এসে মারা গেছে। এটাকে অন্যভাবে নিতে পারছি না, হুম। অন্যভাবে নেওয়াই কিন্তু যে ছিল উচিত। প্রশ্নগুলো আসলে আসছে, যে কারণে আসলে বিশেষ করে যে আসছে তিনি আসছে সাধারণ আসছে আসছে স্বাভাবিক আমার মতো মানুষ গিয়ে মারা স্বাভাবিক গেছেন না, ব্যাপারটা তা না, স্বাভাবিক স্পেশাল নয়, ফোর্সের। স্বাভাবিক নয় বলে হয়তো তাকে স্পেশালি পোস্টমর্টম ছাড়াও হয়তো তারা নিয়ে গেছে। তাদের মধ্যে এরকম, ওই যে আবার ঘুরে ফিরে আসবে এনডিএ, যদি এরকম কিছু থাকে আমাদের পারস্পরিক, তাইলে তুমি আমারও কিছু করবো না, আমি তোমার কিছু করবো না, এরকম কিছু যদি থাকে, বিকজ ইট ইজ নট ডিসক্লোজ, আমি আপনি এখন বলতে পারবো না যে তাকে কেন করা হলো। সে বলবে যে ওখানে তো আমার সাথে তার এগ্রিমেন্ট আছে, তো কি করা, তখন সেটা কিছু করার নেই। হুম। এই কিন্তু জন্যই এটি কি এখানে এটি কি মানে স্বাভাবিক? আপনি বলছিলেন, তারপরে একটু আবার জিজ্ঞাসা করি না, বোঝবার জন্য। অস্বাভাবিক। আপনি যখন কোনো আমাদের দেশে যেমন একজন নাবিকও যদি এখানে জাহাজে এই যে পানিতে পড়ে মারা যায়, ওই যে ওঠার সময় সিঁড়ি দিয়ে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটিস হয় মানে কর্ণফুলী নদীতে, তারা যখন তাদের ওই জাহাজে ধরেন এক একটা 8-10 তলা কাছে থেকে মনে হয় যে মানে এটা একেবারেই বোধহয় একটা স্বাভাবিক একটা রশি দিয়ে উঠতেছে, কিন্তু মাঝামাঝি যখন যাবেন, এবং আই হ্যাভ দ্য বিটার এক্সপিরিয়েন্স, মাঝামাঝি যাওয়ার পরে আপনার মনে হবে যে এখন কি নেমে যাবো না, উপরে উঠতে গেলেও তো ভয় লাগতেছে, নিচের দিকে এটা একটা ডেঞ্জারাস। অনেক সময় নাবিকরা তাদেরও তো হয়তো তাদের প্রেশার বা মাথা ঘুরান বা যে কোনো কারণে হয়তো স্লিপ করে পড়ে গেল, আর সে উঠলো না, 2-4-5 দিন পরে তারে পাওয়া যায়, সেটা পোস্টমর্টম করতেই হবে। যে দেশে যাবে এ দেশ থেকে পোস্টমর্টম রিপোর্টটা অ্যাকম্পানি করে যে তার মৃত্যুটা স্বাভাবিক, হুম কারণ তার আত্মীয় স্বজন আছে, তার ইয়ে আছে, তারা যদি এখানে কেউ মেরে ফেলে, তা হিজ টু বি ফেস দ্য ট্রায়াল। এখন সেটার জন্য তার পোস্টমর্টম রিপোর্ট দরকার। এখন তারা যদি দে আর কনভিন্স যে তার আমার এখানে তো এই ফ্লোরে কেউ আসে না আমাদের সৈন্যরা ছাড়া, কথার কথা, ওই ফ্লোরটা যদি তাদের বুক থাকে, এবং তাদের মধ্যে তারা যদি মনে করে যে এই ফ্লোরে অন্য কেউ আসে, তাদের সিসিটিভি ক্যামেরা আছে, এবং এটা ক্লোজ, একেবারে প্রত্যেকটা ওখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু রেকর্ড থাকে। এই যে ওয়েস্টিন বলেন বা 5 স্টার হোটেলগুলি, তাদের করিডোরগুলি এমনকি কতগুলো তো আছেই, আপনি যেই ফ্লোরে না আপনার রুম, এই ফ্লোরে তো আপনি যেতেও পারবেন, হুম। বিকজ ইজ লাইক দ্যাট। সুতরাং এগুলি অনেক কিছু বিষয় আছে এখানে। আর যেহেতু এটা পোস্টমর্টেম হয় নাই, এই জন্য কথাগুলি আসতেছে, পোস্টমর্টেম হলে এই কথাগুলি আসতো না। জি, মানে পোস্টমর্টম না হওয়াটাই একটা অস্বাভাবিক ব্যাপার, এবং তারপরে আর কেউ অস্বাভাবিক, কিছু জানালো না, অস্বাভাবিক। জানা গেল না। না, এটা এটা হয়তো তারাই বলবে না, যে তারা যদি বলে তাদের স্পেশাল ফোর্স, এটা হয়তো ওরা তো বলে নাই তাদের স্পেশাল ফোর্সের কিনা, আমেরিকা তো বলে নাই যে আমাদের স্পেশাল ফোর্সের এই সেই, কিছুই তো বাট তার বলে নাই পরিচয়টা তারা। পাওয়া গেছে। কিছুই বলে, দ্যাট ইজ মোর ডিউবিয়াস আর কি, হুম। সেটা আরো বেশি করে জিনিসটাকে আরো বেশি মানে মানুষের মধ্যে সন্দেহটা বেশি রহস্যময়। জাগে। জি। যদি বলতো যে হ্যাঁ তার একটা পোস্টমর্টম করে যে একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, মানুষের মৃত্যু হতে পারে, অস্বাভাবিক তো কিছু না মৃত্যু হওয়াটা, মৃত্যু হয়েছে বলতে পারে, বাট এটা পোস্টমর্টম না করে তারা নিয়ে যাওয়া, এবং সেটা ধরেন আমাদের আহ, অনেকটা আমাদের আমি বলবো যে কর্তৃত্বকে অনেক সময় চ্যালেঞ্জ করে, যে কেন আমার দেশের নিয়ম হচ্ছে তুমি যে কেউ মৃত্যুবরণ করবে অস্বাভাবিক হলে সেটা তার পোস্টমর্টম হবে, জি, তো স্পষ্ট। পোস্টমর্টম না মানে এটা হওয়া একটা মানে অস্বাভাবিক ঘটনা, এবং এটাকে একটা কর্তৃত্বকেও যে একরকম চ্যালেঞ্জ করে আপনি বলছেন। এই জি জি কর্তৃত্বের জায়গাটায় অনেকেই এই ঘটনায় প্রশ্ন তুলছেন। এই যে যৌথ মহড়া, তাদের আগমন, এই আগমনের প্রক্রিয়া, তাদের থাকা, অনেকে বলছেন যে হোটেল রেডিসনে তারা তাদের নাম, তথ্য, সঠিক তথ্য সেটি মানে না দিয়েই তারা মানে সেই সম্পর্কিত কোনো তথ্য নেই হোটেল রেডিসনের কাছে, এইরকম খবরও বেরিয়েছে। এই সম্পর্কে কি কিছু জানেন, যে হোটেল না। রেডিসনে? আমি বলি এটা, আমি একেবারে যারা করেছে এটা খুব ভালো উদ্দেশ্যে যে করেছে সেটা নয়, তারা যখন লবিতে সেগুলো ভিডিও করে তার মধ্যে সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে, বলা হচ্ছে এরা কোনো চেক ইন না করে, তো চেক ইন না করলে তাদের রুম তো আছে, প্রত্যেকের নামে রুম আছে,
এবং সেই রুমগুলো এই আমাদেরও গ্যাস টেস্ট আমরা বুক করে রাখি, যে গিয়ে আগে বুক করা থাকে, হুম। গ্যাস দিয়ে বলে আমার এত নাম্বার রুম, এই আমার, শেষ, ফিনিশ। ওরা আবার করে কি, ধরেন তাদের প্রোটোকল অফিসার আছে, প্রোটোকল অফিসার প্রত্যেকের ফর্ম ফিল আপ করবে, তার পাসপোর্টের ছবি তাদের হোটেল কিন্তু কর্তৃপক্ষ এই দিয়ে রাখবে। প্রক্রিয়াগুলো মানা হয় নাই বা এই প্রক্রিয়াগুলো করা হয় নাই বলে এটা বলা হচ্ছে। এটা 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 যেহেতু এটা নিশ্চিতভাবে, আমি যেহেতু এটা কখনো তাদের হোটেল কর্তৃপক্ষের কথা বলি নাই বা আমেরিকান, এটা আমার মনে হয় এটা খুব বেশি সিরিয়াস কোনো বিষয় হতে পারে না। যখন যৌথ মহড়ার মধ্যে এই লোকগুলি আসছে, তারা সেন্ট্রালি হয়তো তাদের চেক ইনটা, সেন্ট্রাল তারা সব কাগজপত্র দিয়ে রেখেছে। হয়তো আমি জানি না বলে আমি বলে দিচ্ছি, এখন জি। হোটেল কর্তৃপক্ষ মতো করে, যেই তো তাদের সবারই এই কাগজপত্র আছে আমাদের হুম। কাছে, আমরা তো মেনে চলছি, সবকিছু করেছি, তখন কিন্তু আবার এটার কোনো যুক্তি থাকবে না। জি। যেমন আমি বলি, কিছুদিন আগেও তো ওই যে আপনার প্রোগ্রামেই করলাম, এখন দেখেন এই কোয়ার্টার মাস্টার ইয়েকে নিয়ে কি ধরনের, তাকে হাউস অ্যারেস্ট, তা বন্দি, তার ওই সেই সেই রীতিমতো এখন অফিস করতেছে, প্রত্যেকদিন অফিসে যাচ্ছে, হাসি খুশি খেলতেছে খেলতেছে। তো ভাগ্য ভালো যে আমি যদি আপনারা বলে ফেলতাম যে হ্যাঁ ওরা যা বলেছে এটা সত্য, তাইলে বুঝেন এখন ওই আপনার অনুষ্ঠানের যে ক্রেডিবিলিটি আছে। দেখেন আমি আপনার অনুষ্ঠানে এভাবে বলছেন, আমি সবারই বলি, আপনার প্রশ্নের বা আপনার অনুষ্ঠানের যে মান, সেটাকে দুইটা মানুষের উল্টাপাল্টা কথা দিয়ে কিন্তু শেষ করা যাবে। আজকে দেখেন যে মিডিয়াগুলো এখন বলছিল, ভারতের যারা বলছিল, আমি তখনই আপনাকে বলছিলাম যে তার যে এই এই যেমন আপনি বলছিলেন ইয়ের কথা, একটা ইয়ের ভারতের একটা পত্রিকার কথা বলছিলেন, যারা অত্যন্ত গুণী বা অত্যন্ত তারা কুলীন, তারা সত্যকে সবসময় জজবাজি করে। আমি তারপরও বললাম যে যদি ভূমিকম্প হতে পারে, না হলে কি করবেন, তা প্রেডিকশন করতেছে। এবং সেটা বললাম যে না, তার এই ব্যাপারে কোনো কিছুই হয় না। এবং সত্যি সত্যি সে এখন উনি দিব্যি উনার অফিস করতেছেন, কনফারেন্স করতেছেন, সবকিছু করতেছেন। এখন যদি আমি আপনি সেদিন বলে দিতাম যে না, আমাদের যারা শ্রোতা আছেন, এই যে আপনার লক্ষ লক্ষ যারা শ্রোতারা আছে এখন শুনে আমাদের অনুষ্ঠান, তারা বলতো যে আরে দূর ভাই, মেজর ইমদাদের প্রোগ্রাম শুনে লাভ নাই, সেদিন এই তো কি ফালতু কথা বলছে, বা শারমিনের অনুষ্ঠানে এই ধরনের কথা হয়। এই জন্য আমি বলবো এই কথাটা, যে তারা কেউ যদি সেটা নিশ্চিত না হয়ে, এই যে জি। ভিডিওতে যেহেতু ইয়েতে যেহেতু দিয়েছে। এই বিষয়ে শঙ্কা মানে গুঞ্জন গুজবও যদি হয় ওঠে, তাহলে বিষয়গুলো মানে মূলধারার গণমাধ্যমেও কিছু আসছে না। কোথাও এটি মানে এটা নিয়ে কোথাও লুকোচুরি হচ্ছে বলে মনে হয় কিনা পুরো প্রক্রিয়াটা নিয়ে, কারণ এটা নিয়ে প্রশ্ন কেন উঠছে, হয়তো এটার একটা কারণ হচ্ছে এই শেখ হাসিনার সরকার পতন, তার আগে থেকেই আহ, শেখ হাসিনা নানা বক্তব্য যে এখানে মার্কিন ঘাঁটি করার চেষ্টা হচ্ছে, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই আমি ক্ষমতায় থাকতে পারবো, খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্রক্রিয়া, মানে এই কথাগুলো তিনি বলেছেন যে এটা করতে পার, এবং পতনের পরেও তিনি বলেছেন এগুলো করিনি বলেই আমি ক্ষমতায় থাকতে পারিনি। এই যে বক্তব্য, তার সেই বক্তব্য সমর্থনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মাইক বেঞ্চ টাকারসনকে যে দেওয়া সাক্ষাৎকার সেখানে আসছে, বা জেফ্রি স্যাক্স তার যে বক্তব্য, মানে এই যে ঘটনাগুলো ঘটছে, তারপরে যখন এইরকম বিষয় হচ্ছে, মানুষ হয়তো অনেকভাবে দুয়ে দুয়ে চার মিলাচ্ছে, বা তারপরে হয়তো চারে চারে আটও মিলানোর চেষ্টা করছে অনেকে, মানে এই ঘটনাগুলো ঘটছে। সে কারণে আসলে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা, যেখানে স্পষ্ট হবার সুযোগ আছে কিনা, কেন স্পষ্ট করা আপনাকে হচ্ছে না। অনেক 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 ধন্যবাদ। আপনি অত্যন্ত দারুণ একটা মজার জিনিসকে লিঙ্ক করে দিয়েছেন আমাকে, আমি এখনই বলছি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে লাঞ্চ করেছেন। এটা সারা পৃথিবীতে একটা একটা আমি বলবো সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য। কারণ ইউএস প্রেসিডেন্ট সহজে, খুব দেশের খুব কম দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা তাকে তাদের সাথে হোয়াইট হাউসে বসে দুপুরে লাঞ্চ করেন, ওদের কথা বাদ দেন, সেখানে একটা দেশের সেনা প্রধানের সাথে লাঞ্চ করেছে। এবং সেটা পুরো হয়ে হয়ে, বিশেষ করে ভারতও তো এটা একটা মানে পুরা কূটনৈতিক তাদের জন্য একটা ধস, মানে একটা আনওয়ের কর্ডের মতো হয়ে গেছে। আসিফ মুনির সেখান থেকে বেরিয়ে আহ, হয়তো একদিন বা দুই দিন পরে একটা বক্তব্য, দেশে ফেরত এসে একটা বক্তব্য দিয়েছে, যেটা ভারতীয়রা এখন সেটাকে লিঙ্ক করতে গিয়ে তাদের মাথা পুরা চক্কর দিচ্ছে। সেটা হচ্ছে আসিফ মুনির বলছেন, দ্য নেক্সট অ্যাটাক ইন্ডিয়া উইল কাম ফ্রম দ্য ইস্টার্ন সাইড। এই কথাটা কিন্তু আজকে ম্যাক্সিমাম তাদের থিঙ্ক ট্যাঙ্করা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে আলোচনা করতে নিয়ে আসছে। দ্য নেক্সট অ্যাটাক ইন্ডিয়া উইল কাম ফ্রম দ্য ইস্টার্ন সাইড। এই কথাটা আসিফ মুনির বলেছে। সে আসিফ মুনির কথা ধরে এখন এখানের এই এক্সারসাইজ, ছোটখাটো এই এক্সারসাইজ, 120 জন মানুষের এক্সারসাইজকে এখন এইটার মধ্যেই অনেকে অনেক কিছু এর মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছে। কেউ কেউ বলেছেন, আজকে দেখেছি আমি সেখানে পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার জন্য এটার একটা মহড়া চলছে পূর্ব ভারতকে। হ্যাঁ, আর আরেকটা তো বললাম ভলাটাইলিটি সৃষ্টি করা।
আরেকটা আছে যেখানে স্বতন্ত্র এই যে রাষ্ট্রের কথা বললেন, সেটা ঠিক আছে। আমাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই কথাটা প্রকাশ্যে টেলিভিশনে বলেছেন, আমি নিজের কানে শুনেছি, যে এখানে হোয়াইট ক্রিশ্চিয়ান স্টেট করার জন্য সাদারা আমার উপর প্রেশার দিয়েছে। হুম। আমি বলেছি আমার ক্ষমতায় থাকার প্রয়োজন নাই, আমি কিন্তু এটাতে আই ডিড নট এগ্রি। উনি এগ্রি করেন নাই বলছেন। এ কথা আমরা প্রকাশ্যে সবাই শুনেছি, টেলিভিশনে। তারপরে ধরেন উনার ক্ষমতার থেকে উনি না থাকার পরে এই কথাগুলো আরো সামনে আসছে। ডিপ স্টেট কি ভূমিকা পালন করেছে, আমেরিকান ডিপ স্টেট বা নিউকন যারা আছে তারা কি ভূমিকা পালন করছে সেখানে। এখন যেহেতু এখানে আরো একটা জিনিস হয়েছে, সেটাও আপনি এই কথার সাথে আপনি লিঙ্ক পাবেন। সেটা জি, হচ্ছে যখন আমি শেষ করব, সামারি করে দিতে। হ্যাঁ, জি জি জি, আমি সাংহাই কোঅপারেশন কাউন্সিলে সেখানে যখন ভারত একদম গিয়ে চীনের সাথে গলাগলি করে ফেললো অনেকটা, এবং চীনের প্রধান পররাষ্ট্রমন্ত্রী যখন চলে আসলেন দিল্লিতে, এবং নরেন্দ্র মোদী সেটাও আবার অনেকটা প্রটোকল, কূটনীতির প্রটোকলে খুব কম আছে যে প্রধানমন্ত্রী সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করা, সেখানে আবার আসো ভাই আসো, অনেকদিন পরে গলাগলি করলাম এরকম টাইপের, এগুলি সব মার্কিনরা আবার অনেকটা কিভাবে নিয়েছেন তারা জানে। তো সেখানে দেখা গেল রাশিয়ার সাথে, চীনের সাথে হঠাৎ করে ভারত এই হুম। মুখী হয়ে গেল, মানে ওদিকে। সেটার জন্য তারা চিন্তা করছে যে আমেরিকান ডিপ স্টেট whether they are taking another course to size ইন্ডিয়া, তাদের সেভেন সিস্টারকে টার্গেট করে। এটা একটা বিষয় কিন্তু সামনে চলে আসছে, যার জন্য আমাদের এই দেশের ছোটখাটো একটা এক্সারসাইজকে নিয়ে সবাই এত ধরনের এটা নিয়ে এই বক্তব্য বিবৃতি, এবং তাদের থিঙ্ক ট্যাঙ্করা আপনি যদি শুনেন, এই যে বললাম আমি একজনের কথা তো বললাম, এই প্রদ্যোৎ মানিক্য, তারপরে তাদের যারা পডকাস্টেই তো বলে, ওরা যেভাবে এগুলির আজকে পুরা সমস্ত পত্রপত্রিকা সমস্ত আলোচনার মধ্যে একটাই বিষয়, ভারতের কিসের নিচে, ছায়ার নিচে বা ভারতের বগলে, ভারতের ভিতরে এরকম এক্সারসাইজ হচ্ছে, ভারতকে টার্গেট করে ভারত এবং মিয়ানমার অস্থির আশঙ্কিত, পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অনেক অনেক অনেক। জি। এবং তার প্রতিক্রিয়া তো জি। বললামই, এই যে বঙ্গোপসাগরে মিসাইল টেস্ট করা। আমার মনে হয় এটা দুদেশের এটাকে আরো স্বাভাবিকভাবে নেওয়ার আমাদের সময় জি, এখনো কিন্তু আছে। কিন্তু আপনিও বলছিলেন না স্বাভাবিক যে কিছু বিষয়ে ভুল বার্তা যাচ্ছে মিয়ানমারের কাছে, এবং বার্তা যার কারণে গেছে, মিয়ানমারের বুঝতে সম্পর্ক পারছি। তলানিতে আসছে। তেমনি করে ভারতেও কিছু বার্তা ভুলভাবে যাচ্ছে বা নিচ্ছে এবং এবং সম্পর্ক তলানিতে আসছে। আরো বেশি, এই এক্সারসাইজ গুলি থেকে আরো বেশি বেশি করে বার্তা এখন যাবে। হুম। এটা কিন্তু কোনোটাই পজিটিভ বার্তা যাবে না এগুলির থেকে। এই তিনটা এক্সারসাইজ থেকে তারা তাদের মতো অ্যানালাইসিস করে, তারা তাদের বার্তাগুলি সেখান থেকে গ্রহণ করবে, এবং বাংলাদেশ সম্বন্ধে তারা হয়তো তাদের যেই স্ট্র্যাটেজিক যেই ইয়েগুলো আছে সেগুলো নিয়ে তারা তাদের মধ্যে হিসাব নিকাশ করবে। জি। এতে জি। কোনো জি, সন্দেহ নেই। আমাদের একদম নিকটতম বা একদম প্রতিবেশী দেশগুলোর কাছে যদি ভুল বার্তা যায় বা ক্রীড়া প্রতিক্রিয়া শুরু হয়, তাহলে সেটি নিশ্চয়ই আমাদের জন্য খুব সুখকর কিছু হবে না। শেষ প্রশ্ন আপনার কাছে করি, যে এই যে সিপিবি বাসদ তারা বিক্ষোভ করছে বা মিছিল করছে, তারা বলছে এই এই ঘটনাকে তারা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে দাবি করছে। বাসদ এটি নিয়ে বিক্ষোভ ও মিছিলও করেছে, বলছিলাম সিপিবিও করেছে। এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটা ফেসবুক পোস্টে তিনি দেখলাম যে তিনি লিখছেন যে সেন্ট মার্কিনে মার্কিন রণতরী মার্কিন ঘাঁটি প্রস্তুত হচ্ছে, এখন সার্বভৌমত্ব কোথায় গেল? আপনি বলছিলেন ওই মানে ময়নাতদন্ত না হওয়ার ঘটনাকে কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, আমাদের সার্বভৌমত্বও কি কোথাও কোথাও চ্যালেঞ্জ হচ্ছে সার্বিক দৃষ্টিতে? আপনার কাছে কি মনে হয়? প্রথমত আমি বলবো যে দুইটা দেশের সামরিক বাহিনীর মধ্যে যে কোনো সময় এটা যদি পারস্পরিক বোঝাপড়ার সাথে, পারস্পরিক ভূ রাজনীতির কৌশলগত কোনো কারণে এটা যৌথ মহড়া হতেই পারে, শিকার কোনো শেষ নাই। সামরিক আমাদের উপরে তো থ্রেট আছে, বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের থ্রেট থাকতে পারে। আমাদের অনেকেই বলে এই যুদ্ধ লাগে ওই দেশের সাথে তুমি কয় মিনিট থাকতে পারো, কয় দিন থাকতে পারবো, ওই দিন থাকতে পারবো। যার জন্য এই যে দেখেন, ইসরায়েল যখন তার সৌদি আরবের বলছে, তারা ইসরায়েল এই কথাটা বলার সাথে সাথে আমি লিঙ্ক করি, যেই কথা বললো যে তাদের কাছে কোনো প্রিন্স, কোনো কিং ইজ ইম্যাটেরিয়াল ইফ দে ফাউন্ড দ্যাট দে আর লিঙ্ক উইথ দ্য হামাস। সাথে সাথে সৌদি আরব কি করলো, এখন দেখলো যে এটার উপর তার উপরে কোনো একটা কিছু চলে আসতে পারে, they want to have the nuclear umbrella cover over সৌদি আরবিয়া, পাকিস্তানের সাথে তারা একটা প্যাক করেনি। তো সেখানে এখন পাঁচবার চিন্তা করবে ইসরায়েল, যে এখানে প্রথম চুক্তিতে প্রথম ধারাতে লেখা আছে if one country is attacked then another the both the country will be considered that both the country are attacked। তার মানে পাকিস্তানের যে সৈন্য বা পাকিস্তানের যে নিউক্লিয়ার পাওয়ার আছে, ইট ইজ রেডি টু ইউজ ইন ফেভার অফ সৌদি আরবিয়া। এটা ক্লিয়ার মেসেজ একটা ইসরায়েলের কাছে আছে, একটা ডেটারেন্ট এফেক্ট আছে। বাংলাদেশ ছোট দেশ হলে বাংলাদেশেরও বন্ধুর প্রয়োজন আছে। সেই বন্ধুত্ব যদি করতে হয় সেখানে শুধু এমনি ঘরে বসে থাকলে
এটার জন্য ধরেন আপনার যৌথ মহড়া বলেন, এটা বলেন, ওটা বলেন, সেটা বলেন, এটা প্রস্তুত। তবে তার অর্থ এই নয় যে প্রতিবেশী দেশগুলোর সাথে অবন্ধুসুলভ কোনো আচরণ, সেটার কোনো প্রয়োজন বাংলাদেশে আছে বলে মনে হয় না। আমি আবারও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলি, সেটা হচ্ছে ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চুজ ইউর নেইবার। নেইবার নেইবারে, প্রতিবেশী প্রতিবেশী থাকে, কিন্তু প্রতিবেশীরও অনেকগুলো দায়িত্ব আছে। যেমন অনেকগুলো বার্তা আসে আমাদের কাছে, আমাদের এখানে অনেক বার্তা আসে, সেই বার্তাগুলি হয়তো এখন আলোচনা করলাম না, আরেকদিন হয়তো আলোচনা করলাম। যার জন্য বাংলাদেশ মনে করে যে যে আমাদেরও একটা ধরেন যৌথ মহড়ার মাধ্যমে, এটার মাধ্যমে, সেটার মাধ্যমে আমারও একটা ডেটারেন্ট এফেক্ট থাকা, আমারও একটা ডেটারেন্ট থাকা উচিত। সেটা হলো নিবারণমূলক, আক্রমণমূলক না। নিবারণমূলক যদি কোনো কিছু থাকে, একটা দেশের সার্বভৌমত্ব কিন্তু হুম। বিঘ্নিত হয়, বরং একটা দেশের সার্বভৌমত্ব তখন সুসংহত হয়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেজর ইমদাদুল আপনাকে। আপনি সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য। অনেক কিছু স্পষ্ট হবার চেষ্টা করলাম। আসলে ক্রিয়া প্রতিক্রিয়ায় কোথায় যায় আমাদের অবস্থান, এমনিতেই নানান রকম শঙ্কা, গুজব, গুঞ্জন তো আছেই, সেগুলো একটু স্পষ্ট হবার চেষ্টা করলাম যতটা সম্ভব। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আসলে আপনাকে শুরুতেই দর্শকদের জন্য বলছিলাম মনরো ডক্টরিনটা আমি একটু করে বলবো, সেটা হচ্ছে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে মনরো বলেছিলেন যে যেখানে যেগুলো উপনিবেশগুলো আছে, ইউরোপিয়ানরা উপনিবেশ করেছে, সেখানে চলে যাওয়ার পরে সেখানে তারা পুনরায় আর আসতে পারবে না। সেটা আমেরিকাতে, ল্যাটিন আমেরিকার সব দেশগুলো আমেরিকান প্রভাবের মধ্যে থাকবে, কেউ যেতে চাইলে। ঠিক এরকম একটা অবস্থান থেকে আমেরিকা হয়তো পৃথিবীর দেশে দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার জন্য পৃথিবীব্যাপী এখন যেখানেই আমি ভর কেন্দ্রগুলি পড়ছি, প্রত্যেকটা জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সেস আদার্স। সো আমেরিকা এখন পৃথিবীকে মোটামুটি ভোলাটাইল করে তার হয়তো স্বার্থ সিদ্ধির চেষ্টায় আছে, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের এই মাথার মধ্যে রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ।